শরীফ ভাই, আমাদের আলোচনা কিন্তু একেবারে আগাচ্ছে না। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে সংশয় কাটছে না। নির্বাচনের মাত্র 4 মাস বাকি। এই 4 মাস আগে গ্রামে গঞ্জে পথে ঘাটে নির্বাচনের যে বাতাস বইবার কথা, যে উৎসব বইবার কথা, যেই পরিমাণ চায়ের দোকানের ভিড় হওয়ার কথা, তার কিছুই এখন পর্যন্ত হচ্ছে না। এইটা কি মনে করছেন? একদম সরাসরি প্রশ্ন। গত রবিবার থেকে মানে এর আগের যে সপ্তাহ, এই সপ্তাহের বুধবার থেকে রবিবার পর্যন্ত আমি গ্রামে ছিলাম পুজো উপলক্ষে। আপনি যে দোকানের কথা বলছেন, এই দোকানে বসে আমি চা খেয়েছি। আপনি যে দোকানের কথা বলছেন, এই দোকানে মানুষের সাথে কথা বলেছি, তাদের আলাপ শুনেছি। আপনি যেটা বলেছেন পারফেক্ট। মানুষের মধ্যে এখনো একটা সংশয় আছে, নির্বাচন হবে কি হবে না। এই সংশয়টা কেন? এই সংশয়টায় তার কারণ হলো নির্বাচন ঘিরে যে ধরনের উৎসব আমাদের গ্রামের সংস্কৃতির সাথে বাংলাদেশের সংস্কৃতিতে গত 1.5 দশক তার একটা বিরাট অনুপস্থিতি ছিল। কারণ নির্বাচনটা ছিল একপাক্ষিক। তারপরেও নিজ দলের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। এবার যেটা হওয়ার কথা সেটি হচ্ছে যে আপনার অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যুক্ত হবে, কিন্তু সেটি হচ্ছে না। কেন হচ্ছে না? তার একটা বড় কারণ হলো নির্বাচন কেন্দ্রিক যে তৎপরতাগুলো, এর বেশিরভাগটা হচ্ছে এককেন্দ্রিক। জামাত ঢাকায় তারা পিআরের কথা বললেও গ্রামে গঞ্জে তারা তাদের দলের প্রার্থী দিয়ে প্রচারণা চালাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপি কেন্দ্রিক যে নেতা কেন্দ্রিক যে তৎপরতাগুলো, সেই তৎপরতাগুলো কিছুটা শুরু হয়েছে, কিন্তু এর বাইরের যে পলিটিক্যাল পার্টির তেমন কারো দৃশ্যমান কোনো তৎপরতা নেই। অর্থাৎ গ্রামে এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক যে অ্যাক্টিভিটি, এটি মূলত দুটো দলের মধ্যে। একটা অ্যাড করবো কিনা যে নাকি এখন পর্যন্ত বিএনপির প্রত্যেকটা আসনে 8 জন 10 জন 5 জন 6 জন প্রার্থী আছেন, এখন পর্যন্ত ফিক্সড না কে মূলত ওখানকার এমপি প্রার্থী হবে। আপনি কি মনে করেন কিনা যে সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনী এলাকায় গিয়ে ভোট চাওয়া শুরু করে, তাদের কর্মীরা যদি সক্রিয় হয়, একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হওয়ার কথা, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় রয়েছে? 2, আমি এইটা গেলাম। এরপরে রাজনৈতিক দলগুলোর যে মাঠে নেমে তৎপরতা, আপনি ব্যক্তিগত আলোচনা করে তাদের কাছে জিজ্ঞেস করবেন, তাদের মধ্যে সংশয় আছে। তারা যে ধরনের স্পিরিট নিয়ে মাঠে নেমে গণসংযোগ করার কথা, সেই স্পিরিটটা তাদের মধ্যে নেই। কেন? সংশয়টা হচ্ছে নির্বাচন আসলে নেটে হবে কিনা। এই সংশয়টা কারণটা হচ্ছে তার পেছনে সরকারের নতুন নতুন ফ্রন্ট ওপেন করে দেওয়া। সরকার নতুন নতুন ফ্রন্ট ওপেন করছে। এই যে আমি আপনাকে যমুনা সেতু অবরোধের কথা বললাম, আপনি খেয়াল করে দেখবেন নোয়াখালী কুমিল্লাতে এই টেনশনটা চলছে, এর গাড়িতে হামলা করছে, তার পথে বাধা দিচ্ছে। আপনি নতুন নতুন ফ্রন্ট ওপেন করার ভেতর থেকে দেশের মধ্যে একটা উত্তেজনাকর অবস্থা আপনি তৈরি করছেন। রাতের বেলা, গভীর রাতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে কু হয়ে যাচ্ছে, রাস্তায় নেমে আসেন। অর্থাৎ বহুমাত্রিক তৎপরতা চলছে বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের বিদ্যমান যে সামাজিক অবস্থা, এটিকে উত্তেজিত করার। এই উত্তেজিত করার পেছনে মানুষ সংশয় করে, ধারণা করে যে এর পেছনে সরকার আছে, এর পেছনে সরকারের ইন্ধন আছে। সরকারের একটা বড় অংশ, যেমনিভাবে বিএনপির মহাসচিব বলছে যে এই সরকারের একটা বড় অংশ একটা বিশেষ দলের পারপাস সার্ভ করছে, ওই বিশেষ দলের আবার সেক্রেটারি জেনারেল বলছে যে একটা বিশেষ দলের পারপাস সার্ভ করছে বিএনপিকে মিন করে। আবার সরকারের একজন উপদেষ্টা বলছেন যে বিএনপি জামাত সব দখল করে নিয়েছে, যদিও এই প্রশ্নটি পাবলিকের করার কথা ওনাকে, কারণ উনি একজন মিনিস্টার। কেন এভাবে করতে পারলো? আপনি কি করেছেন? ঘোড়ার ডিম আপনার কি কারণে দায়িত্ব দিয়েছি? তো আমাদের এখানে তো আসলে প্রশ্ন করার সুযোগটা নেই। আমরা আগে প্রশ্ন করলে, আপনার মনে আছে, সাংবাদিকরা প্রশ্ন করতেন শেখ হাসিনাকে এবং তিনি সেটিকে নিয়ে কাঁঠাল, আম, টাম ইত্যাদি ইত্যাদি গল্প শোনাতেন। এখন সে প্রশ্ন করার সুযোগই বন্ধ হয়ে গেছে। তো আমাদের সরকারের যে তৎপরতাগুলো, সরকারের যে অ্যাক্টিভিটিগুলো এবং নতুন নতুন ফ্রন্ট যে ওপেন করার, নতুন বিতর্ক তৈরি করার, এই সরকারটা অনির্বাচিত একটি সরকার। এই সরকারটা একটা স্বল্প মেয়াদী সরকার। হঠাৎ করে এই সরকার কেন এতটা সিরিয়াস হয়ে গেল চট্টগ্রাম বন্দরকে 30 বছরের জন্য আমরা লিজ দিব? আচ্ছা, এই সিদ্ধান্তটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাত থেকে হতে পারতো না? এই সরকারের এই যে 3 মাস আগে যদি এই লিস্টটা দেওয়া হয়ে যায়,
তাহলে কি চট্টগ্রাম বন্দর একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে? সরকার যে সমস্ত অভিযোগগুলো করছে চট্টগ্রাম বন্দর নিয়ে, তার যে সীমাবদ্ধতার কথা বলছে, আমি যদি ধরেও নেই যে সেটি সত্য, তাহলে 3 মাস আগে এটি লিজ দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? কেন এই কাজটা করার জন্য আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করছেন না? তার অর্থ হচ্ছে এর ভেতরে অন্য কোনো রহস্য আছে, যে কারণে আপনি দ্রুত এই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলতে চাইছেন। বাংলাদেশকে ঘিরে মানে সরকার নিজেই কি চাচ্ছে? সরকার নিজেই, সরকারের ভিতরে চাচ্ছে একটা বড় নির্বাচন। অংশ চাচ্ছে নির্বাচনটা যাতে প্রপার টাইমে না হোক। আমাদের আপনি রাজনীতিতে একটু মানে শরীফ ভাই, একটু আপনাকে থামিয়ে, ইঞ্জিনিয়ার আবুল বাশা, আপনি কি এমনটাই মনে করেন যে সরকারের ভেতরে কিছু লোক অথবা সরকারই চাচ্ছে নির্বাচনটা পিছিয়ে যাক? অবশ্যই, অবশ্যই। কারণটা হচ্ছে যে আপনি দেখেন, আপনি এই সরকারের কথা কাজের মধ্যে কোনো মিল নেই। আপনি ওই যে রবি ঠাকুরের বিখ্যাত একটা উক্তি আছে যে সাধু সেজো না সাধু হও। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম তার বিদেশে যাওয়ার সময় সে বলল যে 4 জন 7 জন যাবে, গেল 57 জন। এরপরে আপনার সে কম গেল হচ্ছে 107 জন। এভাবে তারা এরপর কিছুদিন দেখলাম যে উনি জনগণের সাথে আপনার আমরা যখন জ্যামে থাকি, উনি কিছু দেখলাম যে জ্যামে ওনার কোনো হচ্ছে না, ওই জ্যামে আমাদের সাথে যাচ্ছে। এরপরে সবাই বললো দেখো না, শেখ হাসিনা আসার আগে 2 ঘন্টা বন্ধ করে দিত, আর আমাদের কি একটা প্রধান উপদেষ্টা পেয়েছি আমরা, হ্যাঁ, যে উনি জনগণের সাথে আমাদের এই জ্যামের মধ্যে উনি যাচ্ছেন। হ্যাঁ, পরে দেখলাম যে না, কিছুদিন পর সেটা আবার চেঞ্জ হয়ে গেল। তো এই যে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার উপদেষ্টাদের একটি অংশ, একদম শুরু থেকেই আমি বলছি, তারা হচ্ছে বিশেষ একটি দেশের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশে অনেক ধরনের কাজের সাথে তারা জড়িয়ে গেছে। যেহেতু আপনি এই কথাটা ওইটা পাবেন, এই কারণে দেখেন নাহিদ ইসলাম বলেছেন 4 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মানে এই ডিসিশনটা কিন্তু শরীফ ভাই 4 তারিখে হয় নাই, অবশ্যই আগে। সো এই ডিসিশনটা কে নিল, এই ডিসিশনটা কোথা থেকে আসলো, এটা আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেন। বা এই ব্যাপারে প্রধান উপদেষ্টার কোনো বক্তব্য পেয়েছেন আপনি? আসলে কি পতনের আগে বিপু ভাই একটা জিনিস আপনাকে না, আসলে কি রাজনীতিতে যে ষড়যন্ত্র পিছনে কাজ করা এগুলো নতুন কিছু না? নতুন কিছু না। কি কেউ কখনো ওপেন করে? আমরা কি এই নতুন বাংলাদেশে আমরা যে ফেসিবাদের গল্প আমরা সবসময়ের জন্য বলে আসছি, এই ফেসিবাদের গল্প এবং ফেসিবাদের এই মলম, এটা আর বেশি দিন বিক্রি করা যাবে না। ফেসিবাদের গল্প বলতে এই যে বিহাইন্ড আমরা 17 বছর যে আমরা যেগুলো ফেসিবাদ, লাস্ট 15 বছর ফেসিবাদ প্রতিষ্ঠিত অবশ্যই ছিল, অবশ্যই ছিল। আসলে গল্প নো গল্প না, এই গল্প বাস্তবতা নেই। অবশ্যই বাস্তবতা আছে, অবশ্যই বাস্তবতা। হ্যাঁ, গল্প অবশ্যই বললাম এই কারণে যে আপনি ওই গল্পটাকে দিয়ে বর্তমানের যে গল্পটা সেটাকে আপনি জায়েজ করতে চাচ্ছেন। আমার প্রশ্ন না, সেখানে প্রশ্ন না, আমি মনে হয় আপনি না ফেসিবাদের, যদি আপনি ফেসিবাদ, বাংলাদেশে ফেসিবাদ ছিল, সেটা প্রতিষ্ঠিত ফেসিবাদ ছিল। হ্যাঁ, বাংলাদেশে গুম হয়েছে, খুন হয়েছে, অপশাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সেটির সঙ্গে এটা কোনো তুলনা করতে একটা ছোট আপনি এই সরকারের সময়ও তো আমার যুব দলের, ছাত্র দলের কি পিটিয়ে মারা হয় নাই, খুন হয়নি? আপনি কি সেটার সঙ্গে কি ফেসিবাদের তুলনা করা যায়? আপনি হত্যা মানে হত্যা। পিটিয়ে মেরেছে কে? হ্যাঁ, পিটিয়ে মেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী মেরেছে। তাকে কি বিচারের আওতায় আনা হয়েছে? না, বিচারের আওতায় এখনো পর্যন্ত কারোর কোনো বিচার